আহ, আজকে যখন প্রতিবেদন করছি তখন চারিদিকেই বাতাসে ক্রিকেটের গন্ধ। তার কারণে এই প্রতিবেদন শুরুর ঠিক আগেই ইন্ডিয়া নিউজিল্যান্ড T20 যে সিরিজ, তাতে কিন্তু 4-1 ভারত জিতে গেছে। আর এই মুহূর্তে আমি টালিগঞ্জ অগ্রগামীর মাঠে রয়েছি। মন্টু ঘোষ ক্রিকেট একাডেমি, একটা দারুণ খেলা চলছে এখানে। এখানে প্রতি বছর হয়, এবছরও হচ্ছে। এবং ক্রিকেটের অতি পরিচিত মুখ প্রশিক্ষক বিশ্বজিৎ মুখার্জি তিনি রয়েছেন। তিনি ক্রিকেট একাডেমির সাথে তিনি জড়িয়ে রয়েছেন প্রশিক্ষক, এবং এই মন্টু ঘোষ ক্রিকেট একাডেমির সঙ্গেও তিনি দীর্ঘদিন জড়িয়ে আছেন, বাংলার প্রাক্তন ক্রিকেটার। প্রথমে আমি বিশ্বজিতের কাছে আসছি। এবং বিশ্বজিৎ, আগে বলুন খেলা নিয়ে, সবকিছু নিয়ে এই মুহূর্তে কেমন আছেন? নতুন বছর তো শুরু হয়ে গেল। নতুন বছর শুরু হয়ে গেল, তো আমি তো ক্রিকেট ছাড়া আর কিছু করি না, ক্রিকেট নিয়েই থাকি। তো আজকে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে মন্টু ঘোষ চ্যালেঞ্জ কাপের আন্ডার-11 ফাইনাল হচ্ছে এই টালিগঞ্জ অগ্রগামী মাঠে। তো টালিগঞ্জ অগ্রগামীর সহায়তায় আমরা যে ক্রিকেট একাডেমিটা চালাই, মন্টু ঘোষ ক্রিকেট একাডেমি, তো তার নামেই আমরা আন্ডার-11, আন্ডার-13 বিভিন্ন টুর্নামেন্ট সারা বছর এখানে চলতে থাকে, বাচ্চারা খেলতে থাকে, প্লাস তোমাদের একাডেমি চলছেই। আর আমরা বাস ওই ক্রিকেটার গড়ার কাজে ময়দানে লেগে আছি। ক্রিকেটার গড়ার কারিগর, একদমই তাই। দীর্ঘদিনের আমার বন্ধু, যেহেতু আমিও ক্রিকেট লাভার, ও ক্রিকেট লাভার, দীর্ঘদিনের বন্ধু বিশ্বজিৎ। পথ চলাটা অনেক আগে শুরু হয়েছিল, আমি এক এক করে আসবো। এই মুহূর্তে এই যে টুর্নামেন্ট হচ্ছে এখানে, এটা কত বয়সের, আন্ডার কত? এটা আন্ডার-11, আর এটা সেকেন্ড ইয়ার হচ্ছে। এটা আন্ডার-11 মানে আমরা তো আন্ডার-13 থেকেই শুরু করি, কিন্তু এখন যে ক্রিকেটে খেলার ক্রেজ, যে বাচ্চারা যেভাবে শুরু করছে আরও আর্লি এজে, তো আমাদের এখন থেকেই আমরা আন্ডার-11ও শুরু করে দিয়েছি। অনেকগুলো টুর্নামেন্ট কলকাতায় হচ্ছে, তো তার মধ্যে অন্যতম এটা আন্ডার-11 মন্টু ঘোষ চ্যালেঞ্জ কাপ। হ্যাঁ, একটা এখানে বিশেষজ্ঞ, আমরা এখানে একটু উইকেটটা ছোটো, 18 গজে খেলা হচ্ছে। তো আমরা আন্ডার-11 যেন 18 গজ করি, আর যে আন্ডার-13 থেকে যেরকম নর্মাল 22 গজের পিচ হয়, তো সেভাবেই খেলা হয়। আচ্ছা, শুনলেন বিশ্বজিতের কথা। আমরা একেবারে টালিগঞ্জ অগ্রগামীর মাঠে রয়েছি। একদম আমি আসবো, একটা করে আসবো বিষয়। প্রথমে হচ্ছে যে 7ই ফেব্রুয়ারি থেকে T20 বিশ্বকাপ শুরু হচ্ছে। ভারত ডেফিনেটলি ফেভারিট, 2007 2024-এর পর 2026-এও ভারত কিন্তু ফেভারিট। এই মুহূর্তে ভারতের T20 টিম কেমন দেখছেন বিশ্বজিৎ? দেখো, আমরা তো সবাই দেখতেই পাচ্ছি যে এই টিমটা সূর্যকুমার যাদব ক্যাপ্টেন হওয়ার পর তো আপাতত কোনো সিরিজ হারিনি। আর ইন্ডিয়ার যে কম্বিনেশন আছে, এতগুলো ব্যাটসম্যান, এত বোলার, এতগুলো মিস্ট্রি স্পিনার, প্লাস সঙ্গে এখন ফিট বুমরা, তো বোলিং অ্যাটাক, ব্যাটিং অ্যাটাক নিয়ে টোটাল একটা টিম প্যাকেজ যদি বলতে পারেন, তো ওয়ান অফ দ্য ফেভারিট ডেফিনেটলি ইন্ডিয়া। কেন এদের স্ট্রেংথ আমার কাছে, ইন্ডিয়ার কাছে অনেক রকম ভ্যালিয়েশন আছে, আর অনেক বড় বেঞ্চ স্ট্রেংথ আছে, যেটা সব থেকে বড় জিনিস মানে একটা কম্পিটিশান জেতার জন্য। ঠিক কথা, একদমই। এখনো অব্দি T20 একটাও সিরিজ হারেনি। আমি একদম প্রথমের দিকে আসবো। এই মুহূর্তে T20-র যে ব্যাটিং কম্বিনেশন আছে, সূর্যকুমার যাদব আর হার্দিক পান্ডিয়া বাদ দিলে সবাই হচ্ছে বাঁহাতি। এইটা দলের পক্ষে কতটা অ্যাডভান্টেজ বলে তোমার মনে হচ্ছে? দেখো, বাঁহাতি বলতে গেলে তুমি এখন একটা মডার্ন ক্রিকেটের একটা আর্ট হয়ে গেছে যে রাইট হ্যান্ডার, লেফট হ্যান্ডার। তো এটা দেখে থাকবে যে রাইট হ্যান্ডার আউট হলে রাইট হ্যান্ডারকে নামাচ্ছে, লেফট হ্যান্ডার আউট হলে লেফট হ্যান্ডারকে নামাচ্ছে। কিন্তু যেহেতু এখন ঈশান কিষান যেভাবে কামব্যাক করলো, যেভাবে ফর্মে এসে গেল, তো আমরা হয়তো দেখতে পারি যেটা রাইটি লেফটি অভিষেক শর্মার সঙ্গে সঞ্জু স্যামসং ওপেন করছিল, কিন্তু হয়তো কম্বিনেশনটা এবং ফর্মের বেসিসে হয়তো আমরা দেখতে পারি যে আমরা হয়তো ঈশান কিষানকে, সেটা কালকে একটা ইঙ্গিত পেয়েছি, কারণ কি উইকেট কিপিং ঈশান কিষানই করছিল। তাহলে ঈশান কিষান আর যদি অভিষেক শর্মা ওপেন করে, তাহলে দুটো লেফটি হয়ে যাবে। আর তিলক বর্মা যদি টিমে ব্যাক করে, তো তিলক বর্মাও নাম্বার 3-এ চলে আসবে। তারপর সূর্যকুমার যাদবও 3-এ আসতে পারে। তো ওই বেসিসে একটা লম্বা ব্যাটিং লাইন আপ, শিবম দুবো লেফট হ্যান্ডার, তো ওই জায়গাটাও আমরা দেখতে পাই রিঙ্কু সিংও লেফট হ্যান্ডার। তো এটা একটা কিন্তু অ্যাডভান্টেজ, এটা নয় যে এটা একটা খুবই ভালো কম্বিনেশন। যত লেফট হ্যান্ডার থাকবে, এটা বিশেষ করে বোলারদের জন্য একটু হলেও অসুবিধে একটা তো হয়ই। এটা তো বেশ একটা অ্যাডভান্টেজ, তো ইন্ডিয়ার জন্য বিরাট অ্যাডভান্টেজ। বিশ্বজিৎ, যেহেতু তুমি ক্রিকেটার গড়ার কারিগর, আমি একদম একটুখানি কোচ গৌতম গম্ভীরের কথায় আসবো। এই প্লেয়ার, এই কোচ টেস্টে ব্যর্থ, ওয়ানডেতেও দেশের মাটিতে তো নিউজিল্যান্ডের কাছে হার, কিন্তু অদ্ভুতভাবে T20-তে বা IPL-এ সফল। এখানে কি কোনো রকম কিছু মানসিকতার পার্থক্য থেকে যাচ্ছে, যার ফলে টিম এক নয়, ডেফিনেটলি প্লেয়ারের অদবদল, কোচ তো এক? দেখো, সবথেকে আমি বলবো একটা বড় প্রবলেম হচ্ছে, দেখো কোচ তো এত নামি প্লেয়ার, তো
ওই লেভেলে যে কোচিং করানো হচ্ছে, ওখানে তো এত বড় প্লেয়ারদের নিয়ে একটা বড় ভালো টিম তৈরি করে তাদের সঙ্গে খেলিয়ে তাকে মোটিভেট করে খেলানোটাই ব্যাপার। কিন্তু একটা জিনিস আমাদের স্বীকার করতে হবে যে আমরা কিন্তু টেস্ট ম্যাচের জন্য আমরা সবসময় অত প্রিপারেশন নিয়ে আমরা নামছি না। কেন, আমরা যখন দেখে নিয়েছি, কেন এখন এত পারফরমেন্স ওরিয়েন্টেড ক্রিকেটটা হয়ে গেছে, সেখানে সাদা বলে আপনি দেখতে পাচ্ছেন 2 বছর অন্তর অন্তর আমরা T20 ওয়ার্ল্ড কাপ আসছে। তো একটা ওয়ার্ল্ড কাপ জেতা আর একটা সিরিজ জেতা কিংবা টেস্ট চ্যাম্পিয়নশিপ আমরা পরপর 2বার ফাইনাল খেলে হারলাম। তো ইন্ডিয়া জানি না, হয়তো ব্যাক অফ দ্য মাইন্ডে এটা বুঝে গেছে যে আপাতত 3 বছর ওয়ার্ল্ড যেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কিন্তু ইংল্যান্ডে হবে এবং সেটা মে জুনে হবে। তো ওই কন্ডিশনে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের পক্ষে ওই সিচুয়েশানে ডাইরেক্ট আইপিএল খেলার পর আপনারা দেখে থাকবেন যে আইপিএল খেলা হলো তার 10 দিন বাদেই আবার একটা সিরিজ খেলতে শুরু করছে। তো এত T20 খেলার পর একটা বিশেষ করে আমাদের প্রবলেমটা কিন্তু ব্যাটিং বোলিং সবারই প্রবলেম হয়ে যাচ্ছে যে লম্বা ওভার খেলার মানসিকতা। কেন, আপনি ডাইরেক্ট আইপিএল খেলে একটা টেস্ট ম্যাচের প্রস্তুতির জন্য মিনিমাম আপনাকে 2 উইকস টাইম দিতে হবে, তাকে সেইভাবে মেন্টালি ফিজিক্যালি টেকনিক্যালি আবার তাকে চেঞ্জ করতে হবে। তো এটা ম্যাজিক তো হতে পারে না যে আমি আজকেই T20 খেলছি, কালকে আবার টেস্ট ম্যাচ খেলছি, সেখানে গিয়েও চ্যাম্পিয়ন হবো। কেন, মোস্ট অফ দ্য প্লেয়ার আপনি 5-6টা প্লেয়ার কিন্তু অলওয়েজ আপনাদের দেখে থাকবেন যে তারা কিন্তু T20 প্লেয়াররাও টেস্ট ম্যাচে খেলছে। তো এই জায়গাটায় আমার মনে হয় একটু প্রস্তুতির সুযোগ যদি দেওয়া হয় তো আমাদের ইন্ডিয়া টিম, আর স্পেশালি আমার মনে হয় টেস্ট ম্যাচের জন্য 7-8টা প্লেয়ারকে এমন তৈরি রাখা উচিত যারা শুধু টেস্ট ম্যাচই খেলবে। তাহলে হয়তো আমাদের মনে হয় ফিউচারে ভালো হবে। এটা কোচের কিছু করার নেই, কারণ ব্যাটসম্যানকে আলটিমেটলি পিচে গিয়ে রান করতে হবে, বোলারকে উইকেট নিতে হবে। এই জায়গাটায় কোচ আমার মনে হয় না গৌতম গম্ভীরের খুব একটা প্রবলেম আছে, কিন্তু এই জায়গাটা আমরা কিন্তু একটু ওনাকে সহানুভূতির দিকে অ্যাজ এ কোচ আমি বলবো আরও দেখা উচিত এবং বিসিসিআইকে এই ব্যাপারটা আরও এটাকে নিয়ে অনেক প্ল্যানিং করা উচিত, ভাবা উচিত। আমরা যখন ক্রিকেট নিয়ে আলোচনা করছি তখন কিন্তু আপনারা শুনতেই পাচ্ছেন যে এখানে একদম ক্রিকেটীয় পরিবেশ, মাঠ ময়দান থেকে আমাদের এই আলোচনা চলবে, আজ থেকে শুরু হয়েছে। এবং দিশা শক্তি নিউজের প্রথম, মানে এর আগেও আমরা বিভিন্ন মিডিয়াতে এসেছি, কিন্তু দিশা শক্তি নিউজের পথ চলার ক্ষেত্রে বিশ্বজিৎ মুখার্জির প্রথম ইন্টারভিউ। এটা আমার কাছে সৌভাগ্য, বিশ্বজিতের মতো একজন বাংলার এরকম প্রশিক্ষক যে ক্রিকেট নিয়ে বুধ হয়ে থাকে দীর্ঘদিন ধরে। আমি দীর্ঘদিন ধরে বিশ্বজিতের মতো মানুষকে চিনি। বিশ্বজিৎ, আমি একটা কথা আসবো, শোনা যাচ্ছে বিসিসিআই সূত্রে শোনা যাচ্ছে 2027 বিশ্বকাপ হয়তো রোহিত শর্মাকে ওয়ানডে বিশ্বকাপে ক্যাপ্টেনশিপে ফিরিয়ে আনা হতে পারে, হয়তো বীরেন্দ্র সেহবাগকে টেস্টের জন্য বা ওয়ানডের জন্য কোচিং এর অফার করা যেতে পারে, সবই হয়তো। আবার হয়তো এটাও শোনা যাচ্ছে যে বিরাট কোহলিকে টেস্ট অবসর ভাঙার ক্ষেত্রে রিকোয়েস্ট করা যেতে পারে। এই সবগুলো হয়তোর উপর ডিপেন্ডেন্ট। কি মনে হচ্ছে হয়তোগুলো যদি বাস্তব হয় তাহলে টিমের জন্য কতটা ভালো? দেখো, আমি তো বলবো বিরাট কোহলি যদি টেস্ট ম্যাচে যদি ব্যাক করে এটা তো দারুণ ব্যাপার হবে। কারণ বিরাট কোহলির এখন যা ফিটনেস আপনারা দেখছেন, মানে আমার তো মনে হয় এই যে ব্রেকটা পেয়েছে তারপর বিরাট কোহলি আর যেভাবে ব্যাক করে এসছে, তো যেভাবে ফর্মে এসে গেছে, যে খিদে এখন বিরাট কোহলি দেখা যাচ্ছে, তো আমরা সত্যি বিরাট কোহলিকে টেস্ট ম্যাচে মিস করছি। কারণ বিরাট কোহলিকে সত্যি এখনও আরও 2-3টে বছর ইন্ডিয়ান ক্রিকেটকে, বিশেষ করে টেস্ট ম্যাচ ক্রিকেট, ওয়ানডে ক্রিকেটে ওনার সার্ভিস আরও ইন্ডিয়াকে দরকার। কারণ ঠিক আছে, উনি রোহিত শর্মা T20 ওয়ার্ল্ড কাপ জেতার পর খেলা ছেড়ে দিয়েছে, এটা একদম রাইট ডিসিশন। কিন্তু টেস্ট ম্যাচে সত্যি মানে বিশেষ করে আমি বিরাট কোহলির খুবই ফ্যান, আমি চাই যে বিরাট কোহলি আবার ফিরে আসুক। এটা সত্যি ইন্ডিয়ান ক্রিকেটের জন্য খুবই ভালো হবে। আর কোচের বদল, মানে আমি কোচের বদল বলতে বলতেছি ওয়ানডে বা টেস্টের জন্য এক কোচ, T20-র জন্য এক কোচ, এটা কি রাইট ডিসিশন হতে পারে বলে মনে হয়? আমার তো মনে হয় বিশেষ করে দেখো T20 আর ওয়ানডে এটা সাদা বলে খেলা হয়। আমার মনে হয় যদি সাদা বল আর লাল বলের কোচ আলাদা হয় তো খুবই ভালো হয়, কারণ একজনের ওপর এত প্রেশার আসবে না যে 3টে ফরম্যাটেই একই কোচ। তো আমার মনে হয় যদি এই দুটো ফরম্যাটকে আমরা যদি ভাগ করতে পারি, ধরুন সাদা বলের জন্য আলাদা একটা কোচ আর T20 ওয়ানডের জন্য আর একটা শুধু টেস্ট ম্যাচের জন্য, আর টেস্ট ম্যাচের জন্য যদি VVS লক্ষ্মণ আর রাহুল দ্রাবিড়ের মতন কোচ যদি আবার কামব্যাক করতে পারে, জানি না বীরেন্দ্র সেহবাগেরটা আমি জানি না, কিন্তু যদি মানে ব্যক্তিগত মত আমার, এটা জানি না আলটিমেটলি তো এটা বিসিসিআই ডিসিশন, ওদের হাতে ডিসিশন, কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে যদি তুমি দুটো কোচ রাখো, কারণ এখন এত ক্রিকেট বেড়ে গেছে, তো একটা কোচের পক্ষে এত কিছু চালানো মানে অসম্ভব ব্যাপার আছে। ঠিক। আমি জাতীয় ক্রিকেট নিয়ে যখন কথা বলছি তখন এই বাংলার ক্রিকেট, ক্লাব ক্রিকেট নিয়েও কথা বলবো। বাংলার ক্রিকেট এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে, যেহেতু খুদেদেরকে একদম তুমি তৈরি করেছো, আন্ডার 11 এরা প্র্যাকটিস করছে, কি মনে হচ্ছে বাংলার ক্রিকেট আফটার সৌরভ গাঙ্গুলি? অনেকেই এসছে, মনোজ তিওয়ারি, লক্ষ্মীরতন শুক্লা, অনেকেই এসছে, কিন্তু সৌরভ গাঙ্গুলি একটা অধ্যায়, একটা
আন্দোলন, একটা 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 অধ্যায় আমরা পেরিয়ে এসেছি। তারপরে আর সেইভাবে কেউ হয়তো উঠে আসছে না, বা উঠে আসলেও সেইভাবে ধারাবাহিকতা রাখতে পারছে না। আমি শেষ ঋদ্ধিমান সাহাকে মাথা রেখে বলছি, কারণ ঋদ্ধি যখন উঠলো তখন ধোনি আছে। তো এইরকম কিছু কিছু জায়গায় অবস্ট্রাকশন হচ্ছে, কি মনে হচ্ছে এই মুহূর্তে? দেখো, সৌরভ গাঙ্গুলি একটা লেজেন্ড, মানে এরকম লেজেন্ড লেজেন্ড কিন্তু রাতারাতি তৈরি হয় না। এটা 30-40 বছরে হয়তো একজন আসতে পারে, কারণ আমরা পঙ্কজ রায়কে দেখেছি, পঙ্কজ রায়ের ঠিক। পরেই একমাত্র আমরা সৌরভ গাঙ্গুলিকে পেয়েছি। তো সৌরভ গাঙ্গুলি 100 টেস্ট ম্যাচ খেলেছে, ইন্ডিয়াকে ক্যাপ্টেনশিপ করেছে, এত ওয়ানডে খেলেছে। তো সৌরভ গাঙ্গুলির মতন প্লেয়ার শুধু বাংলা কেন, মানে ধরো বিশ্বে খুবই কম পাওয়া যায়। ঠিক। তো ওনার মতন প্লেয়ার তো তুমি সবসময় পাবে না। হ্যাঁ, তবে আমাদের একটা বলতে পারি যে বাংলার ক্রিকেট এখন খুবই ভালো জায়গায় আছে, কারণ আমরা দেখতে পাচ্ছ যে এতগুলো ইন্ডিয়া প্লেয়ার খেলছে। বিশেষ করে তুমি যদি দেখো পেস বোলার, মোহাম্মদ শামি, আকাশদীপ, আকাশদীপ, মুকেশ কুমার, শাহবাজ আহমেদ, রাইট। ইভেন টেস্ট ম্যাচের জন্য অভিমন্যু ঈশ্বরন। তুমি একটা জায়গায়, ঠিক কথা। একটা স্টেট থেকে 5-5টা ইন্ডিয়া সিনিয়র ইন্ডিয়া খেলছে, প্লাস অভিষেক পোরেল ইন্ডিয়া এ খেলছে, প্লাস এরপরে তো সুরজ সিন্ধু জয়সওয়ালও রেডি হচ্ছে। তো প্লেয়ার কিন্তু আমাদের অনেক আছে। হ্যাঁ, তবে বলবো এবার ডোমেস্টিক ক্রিকেট, ইন্ডিয়ান ক্রিকেট অনেক এগিয়ে গেছে, প্রচণ্ড কম্পিটিশান। তো সেখানে আমরা হয়তো সাদা বলে হয়তো বেঙ্গল অতটা ভালো করেনি, কিন্তু লাল বলে দেখো তোমরা অলরেডি আমরা কোয়ার্টার ফাইনাল পৌঁছে গেছি। তো হোপ ফর দ্য বেস্ট। এবার মনে হয় লক্ষ্মীর মানে অধীনে, মানে ওর লক্ষ্মীর যে কোচ আছে, আশা করছি আমরা এবছর রঞ্জি ট্রফিতে বেঙ্গল সত্যি ভালো পারফরমেন্স করবে, এটা আশা করি। আর হয়তো যদি এবছর জিততেও পারে, মানে খুবই হাই চান্স, কারণ এত ভালো টিম বেঙ্গলে অনেক বছর বাদে এখন বেঙ্গলে এসছে। তো অভিষেক পোরেলের ইনজুরিটা একটা ফ্যাক্টর, যদি অভিষেক পোরেল এই টিমে এসে যায় তো আমাদের বেঙ্গল টিম আরও স্ট্রং হয়ে যাবে। ঠিক। বিশ্বজিৎ, মানে এই এই মুহূর্তে তুমি ক্রিকেট নিয়ে তো সবসময় কিছু ভাবো, বাংলার বাইরে গিয়েও একাডেমির সাথে তুমি জড়িয়ে আছো। এই নিয়ে, ক্রিকেট নিয়ে কি ভাবনা চিন্তা তোমার ব্যক্তিগত স্তরে? দেখো, বেসিক্যালি আমি যে মানে আমার যেটা কাজ, আমি যে একাডেমিগুলো চালাই, এটা আমাদের একেবারেই মানে তৃণমূল স্তরে। তো তৃণমূল স্তরে আমরা একটা একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করছি, যেখানে বিশেষ করে আজকে কলকাতার মতন জায়গায় বাচ্চাদের মানে ফিটনেসটা খুবই খারাপ জায়গায় চলে গেছে। কেন, আর বিশেষ করে তো দেখতে পাচ্ছ অ্যাডিক্টেড, মোবাইল অ্যাডিক্টেড, ফাস্টফুড অ্যাডিক্টেড। তো সেখান থেকে যদি আমরা বাচ্চাদের বের করে আনতে পারি, কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ক্রিকেটে কিন্তু সবই ডিস্ট্রিক্ট থেকে আসছে। কারণ বেসিক্যালি একটাই জিনিস, ওরা সাইকেল চালাচ্ছে, সাঁতার কাটছে, মাঠে দৌড়াদৌড়ি করছে, এবং এখনও অবধি ওরা অন্তত কম ফাস্টফুড খাচ্ছে, ফোনটা কম দেখছে। তো এই জায়গাটায় দেখো, ক্রিকেটার কোচ, আমি বিলিভ করি যে কোচ আমরা সিস্টেম তৈরি করতে পারি, কিন্তু প্লেয়ার আমি তৈরি করতে পারি না। আমরা একটা ওকে রাস্তা দেখাতে পারি, কিন্তু প্লেয়ার যতক্ষণ না চাইবে যে আমি প্লেয়ার হব, আমি ভালো কিছু করব, তো নিজের ইচ্ছা না থাকলে তুমি কিন্তু কোনো কোচের পক্ষে সম্ভব না। তাহলে দেখতে তুমি আচারেকার স্যারের কাছে কত, তাহলে 5টা সচিন বেরোতো। ঠিক আছে, তো কিন্তু সেখান থেকে সচিনও বেরিয়েছে, বিনোদ কাম্বলিও বেরিয়েছে। এবার এটা কিন্তু সম্পূর্ণ ঠিক। ইন্ডিভিজুয়ালের ওপর। হ্যাঁ, আমরা বলতে পারি আমরা ওকে রাইট দিশা দেখানোর চেষ্টা করব, আমরা তাদের ঠিক কোন রাস্তায় যেতে হবে সেটা দেখানোর চেষ্টা করতে পারি, কিন্তু জিনিসটা অত সোজা না। কিন্তু তাও আমরা চেষ্টা করছি, আমরা লেগে আছি। আমরা এটুকুনি বলতে পারি যে আমরা আমাদের অ্যাজ এ কোচ, এবার আমার যারা টিম আছে তাহলে আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করি, বাকিটা সম্পূর্ণই একটা পুরোপুরি ইন্ডিভিজুয়াল প্লেয়ারের হাতে, একদমই তাই, নিজের সাকসেস। একদম খুব খুব যথার্থ কথা বিশ্বজিৎ বলেছে যে কোচ চেষ্টা করতে পারে, কিন্তু আমি ভালো প্লেয়ার হবো কিনা সেটা কিন্তু প্লেয়ারের পরিশ্রম সাধনার উপরই কিন্তু ডিপেন্ড করে। 2015, আমাদের যদি প্রথম আলাপ 2015 থেকে আজকের আমরা 2026, প্রায় 11 বছর একটা যোগ। হয়তো মাঝখানে দেখা সাক্ষাৎ কমে যায়, কিন্তু যোগটা কিন্তু থেকেই গেছে। তো ওই জন্যই আমরা কিন্তু বিশ্বজিতের সাথে কথা বললাম, এবং আজকে যখন 1 ফেব্রুয়ারি এই প্রতিবেদন আপনারা দেখবেন, 7ই ফেব্রুয়ারি T20 বিশ্বকাপ শুরু হচ্ছে। T20 বিশ্বকাপ নিয়ে আমরা আশা করব ধারাবাহিকভাবে বিশ্বজিতের সঙ্গে আমরা কিছু এরকম কিছু বিশ্লেষণ, বিশ্বজিতের কিছু কথা আমরা কিন্তু বিশ্বজিতের মুখে শুনবো। T20 বিশ্বকাপ নিয়ে ইন্ডিয়া তো ফেভারিট, আর কোন দলকে কি ফেভারিট ভাবে ধরছো? তো আমি বিশেষ করে দেখো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর তোমার সাউথ আফ্রিকা এখন যে ব্যান্ড অফ ক্রিকেট খেলছে, ইভেন তুমি ইংল্যান্ডও বলতে পারো। কারণ T20 ক্রিকেট হচ্ছে ধরো জাস্ট একটা 1-2 ওভারে খেলা, যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে। এখানে কোনো ফেভারিটের মানে কোনো জায়গা নেই, কারণ এখানে সবকটা টিমই ভালো। তো এই 4টে টিমের মধ্যে মানে একটা
ইভেন আমরা পাকিস্তানও ভালো খেলছে, কিন্তু জানি না তারা বিগ ম্যাচ প্রেসার নিতে পারবে কিনা। এই 4টে টিমের মধ্যে যে কোনো একটা টিম তো অবশ্যই চ্যাম্পিয়ন হবে। আর T20 ক্রিকেট তুমি কারেক্ট করতে পারো না, কিন্তু আমার ভোট থাকবে ইন্ডিয়ার দিকে, যাতে ইন্ডিয়া জিতুক। একদমই তাই, মানে 2007-24-এর পর এবার যেন সূর্যকুমার যাদবের হাতে তৃতীয় T20 বিশ্বকাপটা ওঠে। 2007 আপনাদের মনে থাকবে মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন, 2024 অবশ্যই রোহিত শর্মা, 2026 ওঠে কিনা ভারতের হাতে, সেদিকে সূর্যকুমার যাদবের নেতৃত্বে, সেদিকে তো আমাদের নজর থাকছে। তবে আমরা বিশ্বজিৎ মুখার্জিকে আমরা বারবার পাওয়ার চেষ্টা করবো এরকমই মাঠ ময়দান থেকে। রাহুল গুপ্তের বিশেষ রিপোর্ট, দিশা শেখতে নিউজ, কলকাতা।